বিএনপি যদি জুলাই সনদের একটা বৃহৎ অংশ বাস্তবায়ন করে, সেটা বাস্তবায়ন করার জন্য কিন্তু এই সংবিধান সংস্কার পরিষদের প্রয়োজনও নাই, সংসদ নিজেই এটা করতে পারে। কোনো কিছুই আসলে সমালোচনা কিংবা ভুল ভ্রান্তির ঊর্ধ্বে না। মোটা দাগে বিগত 12টি নির্বাচনের চাইতে তুলনামূলকভাবে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনটি ভালো হয়েছে। তবে একটা জায়গায় আমরা আসলে এটাকে খুব গর্ব করে, মানে এটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই যে এই নির্বাচনে যে প্রাণহানি, এই প্রাণহানির সংখ্যাটা একবারেই জিরো। আমার কাছে মনে হয় না যে মোটা দাগে সারা বাংলাদেশের নির্বাচনে কারচুপি হয়েছে বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। তবে ইঞ্জিনিয়ারিং এর কিছু চেষ্টা ছিল, যে চেষ্টাগুলো আমরা দেখতে পেয়েছি। যেমন পোস্টাল ব্যালট আমরা দেখেছি যে মানুষের হাতে পৌঁছে গিয়েছিল। তারপর আমরা দেখতে পেয়েছি কিছু কিছু জায়গাতে আগেই সিল মেরে ব্যালট রেডি করার চেষ্টা করা হচ্ছিল, হয়তো সময় বাঁচানোর জন্য, কিন্তু এটা প্রক্রিয়া নয়, আগে থেকে সিল মারা যায় না। ব্যালটের পেছন দিকে যে সিলটা মারে, যেখানে অফিসার সাইন করেন, এটা আগে থেকে তৈরি করা আসলে নিয়ম নাই, এটা নিয়ম রীতি বিরুদ্ধ। আসলে এই নির্বাচনে আমি নিজেও একজন প্রার্থী ছিলাম, আমি নিজেও নির্বাচনে অংশগ্রহণ করেছি। বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত 13টি নির্বাচন আমরা খাতা কলমে পেয়েছি। কোনো নির্বাচনই আসলে প্রশ্নের ঊর্ধ্বে ছিল না। প্রত্যেকটি নির্বাচন নিয়ে যেমন আলোচনা রয়েছে, ঠিক তেমনই সমালোচনাও রয়েছে। তারই ধারাবাহিকতায় 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে আমাদের বহুল প্রতীক্ষিত কাঙ্ক্ষিত যে জাতীয় নির্বাচন, এই নির্বাচন ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। তো এই নির্বাচন নিয়ে মোটা দাগে এদেশের মানুষের বড় একটা আকাঙ্ক্ষা ছিল, একটা স্বপ্ন ছিল যে এই নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে। বিগত সময়ে আমাদের রাজনৈতিক যে সিলসিলা, এই সিলসিলায় আসলে আমাদের খুব একটা ভালো উদাহরণ বিগত সময়ে আমরা তৈরি করতে পারি নাই। তো সেই জায়গা থেকে আমাদের সকলেরই একটা প্রত্যাশা এরকম ছিল যে আগামী 12 তারিখের নির্বাচনটি অবাধ, সুষ্ঠু হবে, এই নির্বাচন নিয়ে খুব একটা প্রশ্ন থাকবে না। এটি যাতে দেশ এবং বিদেশ সব জায়গায় একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু, অবাধ নির্বাচন আমরা জনগণের সামনে উপহার দিতে পারি, থ্রো করতে পারি। এবং গণঅভ্যুত্থানের পরে এই প্রত্যাশাটি তো আসলে স্বাভাবিক ছিল। তো সেই জায়গা থেকে এই নির্বাচন বিগত সময়ের তুলনায় একবারেই যে খারাপ হয়েছে সেটা আমি বলবো না, আবার শতভাগ স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু হয়েছে এটাও বলবো না। যেহেতু আমরা হিউম্যান বিইং, সুতরাং মানুষ যেখানে সেখানে ভুল থাকবে, ভ্রান্তি থাকবে। তো মোটা দাগে আগের তুলনায় কিছুটা বেটার হলেও জনগণের প্রত্যাশা অনুযায়ী যেটা আসলে আমাদের প্রত্যাশিত ছিল, সেভাবে আসলে এই নির্বাচনটা আমরা জনগণকে উপহার দিতে পারি। এই যে কারচুপির অভিযোগগুলো এসেছে, কারচুপির যে অভিযোগগুলো তুলেছে আসলে বিরুদ্ধে আমরা তো দেখলাম যে এবার ক্ষমতায় কোনো দলীয় সরকার ছিল না, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় ছিল। নির্বাচন কমিশনের বিরুদ্ধে কারচুপির অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে নাকি আসলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে? একটা নির্বাচন আসলে কন্ডাক্ট করার দায়িত্বে যারা থাকেন, বিশেষ করে সরকার, সরকারের পরে নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য যে আপনার এজেন্সিগুলো, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু একটা নির্বাচন সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করি। সুতরাং এখানে এককভাবে কোনো একটা এজেন্সিকে, কোনো একটা অর্গানকে আপনি যদি দায়ী করতে চান বা তাকে বা তার উপরে দায়ী চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, এটা আসলে বোধহয় সঠিক হবে না। সুতরাং এখানে একটা হলিস্টিক অর্গানিজমের মাধ্যমে কিন্তু এই নির্বাচনটি আমরা সম্পূর্ণ করেছি। তো এখন জামাত ইসলামের পক্ষ থেকে যে অভিযোগটি তোলা হয়েছে, এই অভিযোগ আসলে বিভিন্ন জায়গা থেকে রয়েছে। তো এই অভিযোগটি যদি আসলে খুব সিরিয়াস লেভেল থেকে হয়ে থাকে, জামাত যেহেতু এখন বিরোধী দল, প্রধান বিরোধী দল, সুতরাং জামাতের উচিত ছিল রাজপথে এটা নিয়ে বড় কোনো আন্দোলনের ডাক দেওয়া। যেহেতু তারা বড় ধরনের কোনো মুভমেন্টে যায় নাই, তার হয়তো ইঞ্জিনিয়ারিং হয়েছে, সেটা আসলে ম্যাসিভ লেভেল থেকে না বা ম্যাসিভ লেভেলে না। তো এই জায়গা থেকে হয়তো জামাত ইসলাম চিন্তা করে যে আমরা এই মুহূর্তে আসলে মাঠের রাজনীতিতে বা আন্দোলন সংগ্রামে নামবো কিনা। এটা আসলে জামাত ইসলামের পক্ষ থেকে ক্লিয়ার বক্তব্য পেলে আমরা আরো কথা বলতে পারবো। তবে আমাদের যেটা বক্তব্য, যে কোনো কিছুই আসলে সমালোচনা কিংবা ভুল ভ্রান্তির ঊর্ধ্বে না। মোটা দাগে বিগত 12টি নির্বাচনের চাইতে তুলনামূলকভাবে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনটি ভালো হয়েছে। তবে একটা জায়গায় আমরা আসলে এটাকে খুব গর্ব করে, এটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই যে এই নির্বাচনে যে প্রাণহানি, এই প্রাণহানির সংখ্যাটা একবারেই জিরো। সুতরাং এটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট। ধন্যবাদ জানাচ্ছি। আরেকজন অতিথি ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ডাক্তার আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনীতি বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাকেও। যেমনটি আসলে আমরা আলোচনা করছিলাম যে ত্রয়োদশ নির্বাচন নিয়েও কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পাল্টাপাল্টি অভিযোগ আমরা শুনেছি, এবং জামায়াতের আমির যেমনটি বললেন যে ফলাফল বদলে দেওয়া হয়েছে। এবং নিশ্চয়ই অবগত আছেন ইতিমধ্যে 3টি আসনের বিষয়ে কিন্তু জামায়াতের তরফ থেকে মামলাও করা হয়েছে, এবং হাইকোর্টের তরফ থেকে সেই আসনগুলোর ব্যালট এবং নথি আদালতের হেফাজতে নেওয়ার এক ধরনের রায়ও দেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে এই যে কারচুপির অভিযোগ, এর দায় আসলে কার উপর বর্তায়? যদি মোটা দাগে এই নির্বাচনে কারচুপি হতো, তাহলে 3টি আসনে কেন, তাহলে 300 আসনেই তো এই অভিযোগ আসতো পাল্টাপাল্টি। ধরে নিলাম জামাত ইসলাম যেগুলিতে বিজয়ী হয়েছে সেগুলিতে ইঞ্জিনিয়ারিং হয় নাই, বাকিগুলিতে হয়েছে, সেক্ষেত্রে অন্তত 200 আসন অভিযোগ আসার কথা। কিন্তু জামাত নিজেই মামলা করেছে 3টিতে। যদি আরো করে তাহলে আমরা ধরে নিতে পারি আরো 30টিতে করবে, এর চেয়ে তো বেশি না। ফলে আমার কাছে মনে হয় না যে মোটা দাগে সারা বাংলাদেশের নির্বাচনে কারচুপি হয়েছে বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। তবে ইঞ্জিনিয়ারিং এর কিছু চেষ্টা ছিল, যে চেষ্টাগুলো আমরা দেখতে পেয়েছি। যেমন পোস্টাল ব্যালট আমরা দেখেছি যে মানুষের হাতে পৌঁছে গিয়েছিল। তারপর আমরা দেখতে পেয়েছি কিছু কিছু জায়গাতে আগেই সিল মেরে ব্যালট রেডি করার চেষ্টা করা হচ্ছিল, হয়তো সময় বাঁচানোর জন্য, কিন্তু এটা প্রক্রিয়া নয়, আগে থেকে সিল মারা যায় না। ব্যালটের পেছন দিকে যে সিলটা মারে, যেখানে অফিসার সাইন করেন, এটা আগে থেকে তৈরি করা আসলে নিয়ম নাই, এটা নিয়ম রীতি বিরুদ্ধ। ফলে এরকম বেশ কিছু জায়গাতে অথবা টাকার খেলা কিছু আমরা দেখেছি, টাকা পয়সা সহ লোকজন ধরা পড়েছে।
এর বাইরে আমার কাছে মনে হয় না যে সরাসরি ব্যালট বাক্সে সিল মেরে কেউ ভোট ভরে দিয়েছে, এরকম ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় না। যদি ঘটতো তাহলে আমরা অন্তত কিছু দৃশ্য, কিছু ছবি আমরা পেতাম। আর জামাতে ইসলাম তাহলে মাত্র 3টি মামলা নয়, আরো বেশি মামলা করতো। তো সেই হিসেবে আমার কাছে মনে হয় যে একটা অ্যাকসেপ্টেবল নির্বাচন হয়েছে। এবং জামাত ইসলাম এখন যেটা করছেন সেটা হচ্ছে তারা নির্বাচনের মাঠ গরম রাখার জন্য বা তাদের নেতাকর্মীদেরকে উজ্জীবিত রাখার জন্য নানা ধরনের কথা বলছেন। কেননা তারা একটা ধারণা দিয়েছিলেন যে তারা এবার সরকার গঠন করতে যাচ্ছেন, তারা জিতবেনই, তাদের বিজয় সুনিশ্চিত, এরকম একটা অবস্থা তারা তৈরি করেছিলেন। কারণ তাদের ক্যাম্পেইন খুব ভালো ছিল। তারা যে প্রচারণা চালিয়েছিলেন, এই প্রচারাভিযান আমি মনে করি যে বেশ আন্তর্জাতিক মানের প্রচারাভিযান। এবং তারা সেখানে সত্য বলেন, অর্ধসত্য বলেন বা নানান ধরনের হাইপ তৈরি করার জন্য যেসব টেকনিক আছে, কৌশল আছে, সেগুলি তারা যা করেছেন আমি মনে করি যে বেশ ভালো কৌশল। আপনি নিশ্চয় অবগত আছেন, আবারও গণভোটের ফল সংশোধন করা হয়েছে এবং নতুন প্রজ্ঞাপনে আগে প্রকাশিত ফলের চেয়ে মোট প্রদত্ত ভোটের সংখ্যা প্রায় 10,73,616 কম দেখা যাচ্ছে। এই যে সংশোধন হলো, সেটি গণভোটের ফলাফল কি প্রশ্নবিদ্ধ হলো কিনা বা সংশয়ের জায়গা সৃষ্টি না, হলো কিনা? প্রশ্নবিদ্ধ হওয়ার মতো কিছু হয় নাই। 10 লাখ ভোট কমে যাওয়াতে এমন হয় নাই যে হ্যাঁ ভোট মানে খুব কাছাকাছি চলে এসেছে না ভোটের ব্যাপারটা, তা হয় নাই। আরেকটা যেটা হয়েছে সেটা হচ্ছে এই 10 লাখ ভোট বাতিল হয়ে বাতিল ভোটের তালিকা যুক্ত হয়ে গিয়েছে। ফলে আসলে যে মোট ভোটের সংখ্যা বাড়ে কমে নাই। তো সেই হিসাবে আমার কাছে মনে হয় যে এটা তেমন কিছু না। তারা সংশোধন করেছেন, হয়তো তারা সঠিক রাখতে চেয়েছেন বিষয়টা, সেই জন্য বা কেন করেছেন, এই সংশোধন না করলেই বা কি আসতো যেত, তেমন কিছু আসতো যেত না। তারপর তারা করেছেন হয়তো। 10 লাখ ভোট কমলে বা বাড়লে ভোটের ফলাফল তার বদলে যাওয়ার মতো সংখ্যা সেটা না। জনাব আব্দুল তুষার, ফারুক হোসেন, গণভোটের ফলাফল সংশোধন হলো, এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাইবেন কি? না, সেটা তো আমাদের তুষার ভাই বললোই, আমি একমত যে আসলে সংখ্যা যেটা আসলে পরিবর্তন করা হয়েছে এটা তো আমার মূল ফলাফলকে আসলে কোনোভাবেই হ্যাম্পার করে না বা এটা পরিবর্তন করে না, যে হ্যাঁ বা না এখানে একটা বড় ধরনের ইম্প্যাক্ট তৈরি করে। যেহেতু খুব একটা মানে বড় সংখ্যা না, সুতরাং এটা নিয়ে আমি মনে করি গণভোটে মানে কোনো মানে ইম্প্যাক্ট তৈরি করবে না বা প্রভাব ফেলবে না। আসলে গণভোট নিয়ে আমাদের যেটা বক্তব্য, যেহেতু ইতিমধ্যে গণভোট হয়ে গেছে, এটা জনগণের রায়, গণরায়, সুতরাং এই গণরায়টা আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, বাস্তবায়ন করা যায়, এটা যদি আসলে বাস্তবায়ন না হয় তাহলে ভবিষ্যৎ রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে যাবে এটা আমাদের ভাববার বিষয়। এখন পর্যন্ত যেহেতু বিএনপি এটা নিয়ে ধরেন যে এক প্রকারের মানে উদাসীনতার পরিচয় দিচ্ছে, তো সুতরাং এখানে আমাদের আসলে আশঙ্কার জায়গা। কারণ এই গণভোট তো কোনো রাষ্ট্র সরকার কিংবা কোনো প্রতিষ্ঠান করতে কোনো মানে জরুরি আদেশ অধ্যাদেশ কিংবা এরকম কোনো নির্বাহী অর্ডার না, এটা জনগণের রায়। সুতরাং যে জনগণের রায়ে আজকে সরকার মানে রাষ্ট্রীয় ক্ষমতায়, সেই একই রায় কিন্তু জনগণ এখানেও দিয়েছে। সুতরাং একটা রায়কে আপনি মানবেন আরেকটাকে মানবেন না, এটা তো আসলে এক প্রকারের মানে কি বলবো। সুতরাং এটা নিয়ে ধন্যবাদ জানাচ্ছি ফারুক হোসেন। ডাক্তার আব্দুল তুষার, এই গণভোট বা গণভোটের যে রায়, এটা আসলে বিএনপি কিভাবে দেখছে বা এটাকে আসলে বিএনপি কিভাবে বাস্তবায়ন করতে চায়, এটা নিয়ে আসলে বিস্তর আলোচনার সুযোগ আছে এবং আলোচনা হচ্ছে আর কি। জনাব আব্দুল তুষার, 24-এর গণঅভ্যুত্থান ছাত্ররা করলেও তার সুফল ভোগ করছে নানা রাজনৈতিক দল, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন গণঅভ্যুত্থানে ছাত্রদের অবদান সবচেয়ে বড় থাকলেও বারবার তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। প্রতারণা আসলে কারা করেছে সে বিষয়ে আলোচনায় ফিরবো বিরতির পর। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICS টিম। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আব্দুল তুষার, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, 24-এর গণঅভ্যুত্থান ছাত্ররা করলেও তার সুফল ভোগ করছে নানা রাজনৈতিক দল, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন গণঅভ্যুত্থানে ছাত্রদের অবদান সবচেয়ে বড় থাকলেও বারবার তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। কে বা কারা প্রতারণা করলো? এই প্রশ্নটা জটিল, কেননা তিনি যখন বলছেন ছাত্ররা প্রতারিত হয়েছে এবং সুফল ভোগ করছে বৃহৎ রাজনৈতিক দল, সেই সুফল তো তারাও ভোগ করেছেন এবং তারা বৃহৎ রাজনৈতিক দলের সঙ্গে গিয়েছেন। তারা বৃহৎ রাজনৈতিক দলকে তাদের তরুণদের যে ভোটের ব্যাংক, সেই ব্যাংকটা ব্যবহার করতে দিয়েছেন। তো তারা নিজেরাই তো তরুণদের সুবিধা বৃহৎ রাজনৈতিক দলের কাছে তুলে দিয়েছেন। তাদের ভোটগুলি তারা জামাত ইসলামের বাক্সে দেন নাই, এই এনসিপি। এটা হচ্ছে এক। দুই হচ্ছে ছাত্ররা নিজেরাই নিজেদের প্রতারিত করেছে। কেননা যদি এটা বলা হয় যে ছাত্ররাই মূল ভূমিকা পালন করেছে, তাহলে এই ছাত্ররা তো বিভক্ত। যখনই গণ আন্দোলন শেষ হয়েছে তখনই দেখা গিয়েছে জামাতের ছাত্ররা শিবির ফেরত গিয়েছে, বিএনপির ছাত্ররা ছাত্র দলে ফেরত গিয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তারা রীতিমতো জায়গায় দেন নাই, তারা যার যার বিশ্ববিদ্যালয়ে ফেরত গিয়েছে। এবং এনসিপি একটি ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক তরুণদের দল, কিন্তু আপনি যদি ওইভাবে চিন্তা করেন এর উচ্চতর পদগুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিক্য এটা রয়েছে। ফলে এইখানেও কিন্তু ছাত্ররাই ছাত্রদেরকে ঐক্যহীন করেছে। এরপর কি করেছেন, তারা বিভিন্ন সময়ে দল না গুছিয়ে তারা সরকারের সঙ্গে বিভিন্ন কাজে নিজেদেরকে যুক্ত করেছেন।
দল তৈরি করলে সেই দলটা গোছানোর পিছনে সবচেয়ে বেশি শ্রম দেওয়া দরকার ছিল, কিন্তু সেটা তারা করেন নাই। তারা ব্যস্ত ছিলেন সারাক্ষণ রাজুতে আয়, যমুনা ঘেরাও, ফ্যাসিস্ট ঠেকাও, এইসব নিয়ে তারা ব্যস্ত ছিলেন। তারা দলটাকে নিজেরাই গোছান নাই। যে দলকে তারা গোছাবেন না সেই দল কি করে ভোটের ফলাফল নিজের ঘরে নিয়ে আসবে? এরপর তারা কি করেছেন, কিছু গিয়েছেন টাকা পয়সা আহরণে। আমরা দেখেছি কেউ কেউ চাঁদা সংগ্রহ করছেন দলের জন্য, গাড়ির কাচ নামিয়ে ভাই কত দিতে বলেছে আর আপা কত দিচ্ছে, এগুলা নিয়ে তারা ওইখানে দর কষাকষি করছে, এগুলো তো ভিডিও দেখা গিয়েছে। এরপর কি করেছেন, কেউ কেউ এমপি হবেন, এটা একদম শুরুতেই ঠিক করে ফেলেছেন এবং তারা নিজ নিজ এলাকায় গাড়ি বহর, তারপরে ছাত্র বহর, অনুসারী বহর নিয়ে তারা সেখানে যাতায়াত শুরু করেছেন। তারা তো ব্যক্তি ইমেজ দাঁড় করাতে ব্যস্ত হয়ে গিয়েছিলেন, দল নিয়ে তাদের চিন্তা ছিল না। আমরা শুরুতেই জেনে গিয়েছিলাম যে কোন কোন এলাকায় কে কে নির্বাচন করার ব্যাপারে আগ্রহী, বিশেষ করে হান্নান শাহ মাসুদ, না ওনার নাম কি, হান্নান মাসুদ, হ্যাঁ সেই ভদ্রলোকের নাম আমরা শুরু থেকে জানি, উনি হাতে হাতে করবেন। সার্জিস পঞ্চগড়ে যাবে, এটা আমরা শুরু থেকে জানি। আসিফ মাহমুদ সজীব ভুইয়া কুমিল্লার আশেপাশে, হাসাদ আব্দুল্লাহ ওইখানে ঘোরাফেরা করবেন, এটা কিন্তু আমরা ধারণা করতে পেরেছি। এমনকি এইরকম এসেছিল ধানমন্ডিতে আসিফ মাহমুদ ইলেকশন করবেন, পরে অবশ্য করেন নাই। নাইদ ইলেকশন করবেন, এগুলো কিন্তু আমরা জানি। ইলেকশন ক্যান্ডিডেটরা নিজেদের ইলেকশনের ক্যাম্পেইন শুরু করে দিয়েছিলেন শুরু থেকে, দলের কিন্তু খবর নাই। তারপরে কি করেছেন, তারপরে তারা সরকারের সাথে দরম বরম করে তারা গিয়েছিলেন জাতিসংঘে, বিভিন্ন জায়গায় সরকারের মানে সরকারের প্রতিনিধি দলের সঙ্গে বেড়াতে। আপনি আমাকে বলেন তো, তাসনিম জারা আর ওই যে আরো একজন, দুইজন যে আক্তার হোসেন যে গিয়েছিলেন জাতিসংঘে বেড়াতে, এনসিপির কি লাভ হয়েছে তাতে? এনসিপি সরকারে যাবে, সরকারে গেলে কত শতবার জাতিসংঘে যেতে পারবে। কিংবা ধরেন আজকে যদি তারা যে জোটে গিয়েছিল সেই জোট যদি জিততো, তাহলে তারা যেতে পারতো না নিউ ইয়র্কে। কেন তাদের এই মানে তিন দলের মধ্যে দুইটা বাচ্চা হয়ে তাদের যাওয়ার দরকার ছিল? ক্ষতিটা তখন কি হয়েছে? ক্ষতিটা হয়েছে কারণ তারা তো দলের পিছনে সময় দিচ্ছেন না, দলের পিছনে সময় দিচ্ছেন না। তারা এখানে যান সেখানে যান, জাতিসংঘে যান, জাতিসংঘে কি মানে ভোট আছে এই দলের? নাকি ওইখানে গিয়ে কেউ সংগঠিত হবে এই দলের পক্ষে, তরুণদের পক্ষে সমর্থন আসবে? সরকার অগ্রাধিকার দিয়েছে। সরকার মনে করেন বাচ্চা কান্না করলে লজেন্স দেয় না বাবা মা, দিয়ে দিয়েছে, চলো আমাদের সাথে বেড়াতে যাই, চলো ওইখানে যাই, চলো তোমরা সব কমিশনের মধ্যে আছো, সবখানে তোমাদেরকে দুইটা তিনটা করে প্রতিনিধি দিয়েছি, তোমরা সবকিছুতে মতামত রাখছো। আপনার মনে আছে এক সংস্কার কমিশনের বৈঠকে গিয়ে একজন বলে বসলো, একজন তরুণ প্রতিনিধি, আপনাদেরকে পড়াশোনা করে আসতে হবে। তারপর শুরু হয়ে গেল এখন হুজ্জত, নিজেরা তাদের পড়াশোনা শেষটা পর্যন্ত করে নাই। অনেকেই কিন্তু শিক্ষাঙ্গনে ফেরত যায় নাই, তাদের ডিগ্রি কমপ্লিট করে নাই। তাদের উচিত ছিল লেখাপড়া করা, উল্টা তারা অন্যদেরকে পরামর্শ দিয়েছে আপনারা পড়াশোনা করে আসেন আমাদের সাথে কথা বলতে গেলে। তারপরে কি করেছে, তারা ব্যস্ত থেকেছে সংবিধান সংস্কারে, অথচ দরকার ছিল শিক্ষা কমিশন তৈরি করতে, সরকারকে চাপ দেওয়া, সেটা তারা দেয় নাই। শিক্ষার উন্নতিতে তারা কোনো ভূমিকাই রাখতে দেয় নাই এই সরকারকে, বা চাপও দেয় নাই। অথচ তারা কিন্তু ছাত্র, নিজেদেরকে এখনো বলছে ছাত্ররা প্রতারিত হয়েছে। ছাত্র যদি হন তাহলে রাস্তায় কি করলেন? আপনারা কেন গিয়ে পড়াশোনা করলেন না? কেন আপনাদের ডিগ্রি কমপ্লিট করলেন না? আপনারা না ছাত্র? রাজনীতির অংশ হয় কি? রাজনীতির অংশ না, আসেন রাজনীতির অংশীদারিত্ব হতে গেলে আমার যদি বলেন আমি ছাত্র, তো ছাত্র হয়ে ছাত্রের কাজটা আগে করবেন। আমরা না এত বছর ধরে পড়েছি ছাত্র নং অধ্যয়ন নং তপ, ছাত্রের জন্য অধ্যয়নই তপস্যা। আমরাও দেখলাম ছাত্র নং রাজনীতি তপ, তাই না? আমরা তো সেটাই দেখলাম যে রাজনীতি তাদের তপস্যা। তারপরে কি হলো, তারপরে তারা কি করলেন, এই যে বিভিন্ন কমিশনে, বিভিন্ন জায়গায়, সরকারি পদ পদবিতে, সচিবালয়ে, তদবির বাণিজ্যে, বিভিন্ন জায়গায় তারা নিজেদেরকে যুক্ত করলেন। বিভিন্ন তদবিরে, চিঠিতে, বিভিন্ন জায়গাতে তাদের মানে ছোঁয়া আমরা দেখতে পেলাম। এবং এতে করে কি হলো, তাদের সামনে সরকার ঝুলিয়ে দিলেন একটা সংস্কারের মূলা, আর এটা ব্যস্ত হয়ে গেলেন সংস্কারের মূলা খেতে চাষ করতে। সংস্কার হোক বা না হোক, সংসদ নির্বাচন যে হবে এটা তো তারা জানতেন। এবং সংসদ নির্বাচন ছাড়া যে এই রাজনৈতিকভাবে সফল হওয়ার আর কোনো উপায় নাই, এটাও তো তারা জানতেন। তাহলে তারা সংসদ নির্বাচনের জন্য নিজেদেরকে প্রস্তুত না করে তারা সারাক্ষণ ব্যস্ত ছিলেন সংস্কারের দায়িত্ব তো তারা প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং তদীয় আমদানিকৃত উপদেষ্টাদেরকে দিয়েছিলেন। বিভিন্ন দেশ থেকে যারা উড়ে এসে জুড়ে বসলেন তাদেরকে দিয়েছিলেন। তারা যদি ঠিক মতো সংস্কার দিতে না পেরে থাকে বা সংস্কার ডেলিভারি করতে না পারে, এটা তাদের সমস্যা, এটা তাদের সমস্যা, এটা তাদের ব্যর্থতা। কিন্তু ছাত্ররা দল বানিয়েছে, তাদের উদ্দেশ্য তো সংসদ নির্বাচনে বিজয় হয়ে সরকার গঠন করা। যদি তাই হয়ে থাকে, সেটা তারা নিজেরাই নিজেদের নাহিদ ইসলাম যেমনটি বললেন, যদি সংস্কার পরিষদের শপথ গ্রহণ না হয় তবে জাতীয় সংসদেরও কোনো মূল্য থাকে না। কারণ জনগণ শুধু ব্যক্তি পরিবর্তন নয়, বরং স্বৈরাচারী কাঠামোর পতন ও সংস্কারের জন্যই ভোট দিয়েছে। কিন্তু বর্তমান সরকার বিচার, সংস্কার ও অর্থনৈতিক লুটপাটের প্রশ্নে জন আকাঙ্ক্ষার বিপরীত অবস্থান নিচ্ছে। বর্তমান সরকার কি সংস্কার প্রক্রিয়া থেকে দূরে অবস্থান করছে? ধন্যবাদ আপনাকে। এর আগে যে বক্তব্যটি ইতিমধ্যেই আসছে যে আসলে এই গণঅভ্যুত্থান ছাত্ররা করলেও ছাত্ররা সুফল ভোগ করতে পারছে না, আসলে এই গণঅভ্যুত্থান শুধুমাত্র ছাত্ররা করেছে এটা যেমনটি সঠিক নয়, আবার ছাত্ররা এখান থেকে সুফল বঞ্চিত হয়েছে এটাও সঠিক নয়। এই গণঅভ্যুত্থানে ছাত্ররা সামনে সারিতে ছিল, এটা যেমন সত্য, ঠিক একই সাথে অন্যান্য রাজনৈতিক দল, বিভিন্ন লেভেল, বিভিন্ন লেয়ারের লোকজন, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু এই গণঅভ্যুত্থান আমরা সফল করেছি।
দ্বিতীয়ত এই গণঅভ্যুত্থানের সবচাইতে বড় সুফল আসলে তারাই ভোগ করেছে, সবচাইতে বড় সুফল। হ্যাঁ, তারা এই গণঅভ্যুত্থানের সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে, ঠিক আছে। একই সাথে বড় যে সুফল, যে এবার মানে একটা গ্রামে প্রবাদ রয়েছে যে বাড়িতে ওই বাজার থেকে বড় মাছ কিনে আনলে যেমন ওই যে মাছের মাথাটা কাকে দেওয়া হয়, ঠিক একইভাবে মাছের মাথাটা কিন্তু তারাই খেয়েছে। আর লেজ বা যা অন্যান্য যে অংশগুলো, টুকরাগুলো, এগুলো হয়তো বা অন্যান্য রাজনৈতিক দলগুলো পেয়েছে। এখন আসেন, এই যে গণভোট বা সংস্কার, এখান থেকে বিএনপি আসলে দূরে সরে গেছে কিনা, এটা তো আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন। আমরা যে একটি নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন করেছি, বা নির্বাচনের মাধ্যমে বিএনপির নেতৃত্বাধীন সরকার আজকে ক্ষমতায় বসছে, আসলে এই নির্বাচনটা আসলে কিভাবে, এই নির্বাচনের প্রাতিষ্ঠানিক বৈধতা কি, লিগাল ভ্যালিডিটি কি, এই প্রশ্নটা যদি করি, এই নির্বাচন তো আসলে সংবিধান থেকে আসে নাই, কোনো আপনার বাংলাদেশের আইন কানুন দলিল দস্তাবেজ থেকে আসে নাই। এই নির্বাচনটা যে দলিল থেকে আসছে, যে কাঠামো থেকে আসছে, যে অর্ডার থেকে আসছে, সে একই দলিল, একই অর্ডার, একই কাঠামো থেকে কিন্তু গণভোটও আসছে প্যারালালি, একই সময় একইভাবে। সুতরাং আপনি যে জিনিসটা ধরেন যে একটা জায়গা থেকে আসছে, যার অরিজিন একটা, সুতরাং ওই একটা অরিজিন থেকে উৎপাদিত প্রোডাক্ট আপনি একটাকে মানবেন না, এটা তো হতে পারে না। জাতীয় নির্বাচন আপনি মেনে নিলেন, ক্ষমতায় বসলেন, এখন বলছেন আমরা গণভোট নিয়ে প্রশ্ন আছে, এটা সেটা, এটাকে আমাদের ওই সংবিধানে প্রবেশ করাতে হবে, ঢুকাতে হবে, আলোচনা করতে হবে, ইত্যাদি, এরকম নানান আলোচনা। এখন আমাদের যেটা প্রশ্ন, বিএনপি যদি আসলে এই জিনিসটাতে ডিলে করে বা ভিন্ন কোনো কৌশলের আশ্রয় নেই, এটা আমি মনে করি ভবিষ্যতে একটা বড় ধরনের হুমকির মধ্যে তারাই পড়বে, তাদের সরকার পড়বে চ্যালেঞ্জের মুখে। এবং এটা নানাভাবে ইতিমধ্যে এটা নিয়ে যারা আইন বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ, তারা কিন্তু বারবার আলোচনা করছেন। আজকেও আমি দেখলাম যে আমাদের সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার তিনি স্পষ্ট করে বলেছেন যে এটার আইনি কাঠামো যেটা ইতিমধ্যে তৈরি হয়েছে, গণভোটের সবচেয়ে বড় বৈধতা Yes, তিনি বলেছেন। এটা যদি বিএনপি সরকার মেনে না নেয়, তাহলে ভবিষ্যতে বিএনপি সরকার কি কি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, ধন্যবাদ তার জানাচ্ছি বিস্তারিত ফারুক কিন্তু হোসেন। আপনার আব্দুল বদিউল আলম তুষার, মজুমদার সাহেব বলেছেন। গণভোট হবার পরে আমরা এখন গণভোট কেন্দ্রিক বিতর্ক কেন দেখছি? যেমনটি নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বললেন যে সংবিধান সংস্কার পরিষদ গঠন না হলে সংসদে কথা বলার পরিবেশ থাকবে না, এমন পরিস্থিতি সৃষ্টি হলে রাজপথে নামার প্রস্তুতি নেওয়া হবে। আমরা যদি সংস্কার বনাম আমরা সংসদীয় সিদ্ধান্তের কথা যদি আমরা বিবেচনা করি, এই দ্বন্দ্বে আসলে গণতন্ত্র কোথায় অবস্থান করছে? দেখেন, প্রথম বিষয় হচ্ছে নির্বাচন আসলো কোথা থেকে। এই প্রশ্ন যখন করা হয় তাহলে প্রশ্ন করতে হবে ডক্টর ইউনূস আসলেন কোথা থেকে, তারপর নির্বাচন কমিশন আসলো কোথা থেকে, এই বিচারপতিরা কোত্থেকে আসলেন, বিচারালয় কোত্থেকে আসলো। সাংবিধানিক একজন রাষ্ট্রপতিকে রেখে দিয়ে সংবিধানকে ব্যবহার করে এই সব কাজগুলি করা হয়েছে। ফলে সংবিধান তো ছিল, এখন নির্বাচন দেরি হয়েছে, নির্বাচন দেরি করানো হয়েছে। নির্বাচন তো চাইলেই দেওয়া যেত 3 মাস থেকে 6 মাসের মধ্যে, কিন্তু সেটা তো দেওয়া হয় নাই। আপনি সংবিধান লঙ্ঘন করে বলছেন এই নির্বাচন তো সংবিধান থেকে আসে নাই, তা আপনি সংবিধান লঙ্ঘনের দায় তাহলে দোষী হবেন। সংবিধান থেকে আসলো না কেন, আপনার সংবিধান মানলেন না কেন, এটা তো একটা প্রশ্ন। তাহলে এই প্রশ্নের কোনো উত্তর নাই, কিন্তু আমাদের ইচ্ছা হয়েছে মানি নাই। এবং কিছু লোক কিন্তু বলেছেন গণ আন্দোলন হয়েছে তাই আমরা আমাদের ইচ্ছা মতো করবো। তা ইচ্ছা মতো করলেই যদি ইচ্ছা মতোই করেন, তাহলে ইচ্ছা মতো করার অধিকার আদৌ কি আছে সেটা কখনো বিবেচনায় নিয়েছিলেন? বিবেচনায় নেন নাই। তারপর কি কিন্তু করেছেন? বিএনপি